ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভার দ্বিতীয় দফার ভোট শুরু। নির্ধারণ হবে মমতা সহ 2 ডজনের বেশি হেভিওয়েট প্রার্থীর ভাগ্য। 142 আসনে ভোট দিচ্ছেন 3 কোটির বেশি ভোটার। যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী লিমনের মরদেহ হস্তান্তর। দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু। অভিযুক্ত হিশামের জামিন আবেদন নাকচ। হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে ইরান, দাবি ট্রাম্পের। প্রণালীতে তেহরানের নিয়ন্ত্রণ মানবে না ওয়াশিংটন। শত্রুকে যুদ্ধক্ষেত্রে জবাব দেওয়ার হুঁশিয়ারি আইআরজিসির। গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা, শিশুসহ নিহত 5। নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে পানি সরবরাহ বন্ধ করে দেওয়ার অভিযোগ। সতর্কতা জাতিসংঘের। এবং ওপেক ও ওপেক প্লাস থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা আমিরাতের। 1 মে থেকে কার্যকর। আন্তর্জাতিক জ্বালানির বাজারে নতুন চাপ তৈরির শঙ্কা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি অর্চিতা শাহজিন। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট শুরু হয়েছে। স্থানীয় সময় বুধবার সকাল 7টা থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। এবারের ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ 2 ডজনের বেশি হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। এছাড়া প্রতিদ্বন্দ্বিতা করছেন এক ঝাঁক সেলিব্রিটি ও সাংবাদিক। নির্বাচনে আলোচনার কেন্দ্রে রয়েছে কলকাতার ভবানীপুর। এই এলাকায় নির্বাচনী প্রচারে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে শীর্ষ নেতারা। দ্বিতীয় ও শেষ দফার ভোটে 142টি আসনে 3 কোটি 21 লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ফলাফল প্রকাশ করা হবে 4 মে। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ দিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। যাচ্ছি তার কাছে। ভোট যে হচ্ছে সে 1.5 ঘন্টা সময় অতিক্রম করেছে। ভোট অবাধ, সুষ্ঠু এবং সহিংসতা পূর্ণহীন এবং নিঃসন্দেহে বলা যায় উৎসব মুখর পরিবেশে ভোট দান করছেন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নারী, পুরুষ, প্রবীণ এবং নবীন ভোটাররা। সকাল থেকেই আমরা দেখেছি যে অনেক 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 ভোট কেন্দ্রের বাইরে ভোর থেকেই মানুষ লাইনে দাঁড়িয়ে কে আগে ভোট দিতে পারবেন সেটি কিন্তু চেষ্টা করেছেন। এবং আমরা অনেকের সঙ্গে কথা বলছি যে যেহেতু বেলার দিকে একটু গরম পড়ে, রোদের প্রখরতা অনেকটা বেশি, সে কারণেই সকাল সকাল ভোটটা দিয়ে বাড়িতে গিয়ে সংসারের অন্যান্য কাজকর্ম করবেন। সে কারণেই ভোটের যে শুরুর সময় যে দীর্ঘ লাইন দেখা যায় সেটি অবশ্য দুপুরের পর থেকে আস্তে আস্তে কমতে শুরু করে। যদিও আমরা দেখেছি যে প্রথম দফায় যে ভোট হয়েছে 23 এপ্রিল যে ভোট হয়েছে 16টি জেলায় 152টি বিধানসভা আসনে, সেখানে কিন্তু কোথাও কোথাও রাত 9টা পর্যন্ত ভোট হয়েছে। জানি রাখি যে আজকে যে আলোচনার কেন্দ্রবিন্দু যে আসনটি সেটি নিঃসন্দেহে দক্ষিণ কলকাতার ভবানীপুর কেন্দ্র। আপনি জানেন যে সেখানে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের বিজেপি নেতা, বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী, এই দুজনের ভাগ্য পরীক্ষা কিন্তু আজকে ভবানীপুরের ভোটাররা ভাগ্য পরীক্ষা নেবেন। একই সঙ্গে রাজ্যের 3 কোটি 21 লক্ষ ভোটার, তারা কিন্তু 1448 জন যে প্রার্থী, সেই প্রার্থীদেরও ভাগ্য নির্ধারণ করে দেবেন এবং তাদের ভাগ্য কিন্তু আজকে ইভিএম বন্দী হবেন। আপনি জানেন যে নির্বাচন কমিশন শুরু থেকেই নির্বাচনের একদম শুরু থেকেই কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ এবং বিশেষ পুলিশ পর্যবেক্ষক, নির্বাচন কমিশনের পর্যবেক্ষক দিয়ে পুরো একটা নিরাপত্তা বলয় তৈরি করেছে। ঠিক আমরা দৃশ্যত 3 থেকে 4 স্তর দেখলেও নির্বাচন কমিশন বলছে যে গোপনেও অনেকগুলো নিরাপত্তা স্তর রয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু নতুন সংযোজন হয়েছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সেটি কি রকম ভাবে হচ্ছে? আপনি জানেন যে নির্বাচন কমিশন তাদের নিজস্ব কিছু গাড়ি এবং কিছু ব্যক্তিগত গাড়ির উপরও নজরদারি ক্যামেরা রেখেছে এবং প্রত্যেকটি ভোট কেন্দ্রের ভেতরে বাইরে পুরোপুরি সিসিটিভি ক্যামেরায় শুধুমাত্র ভিডিও ধারণ হচ্ছে না, কোথাও যদি একটু অস্বাভাবিক শব্দ শোনা যাচ্ছে সেই শব্দের পরে কিন্তু সেই অ্যালার্ট বেজে যাচ্ছে কন্ট্রোল রুম, যেখান থেকে নির্বাচন কমিশন পর্যবেক্ষণ করছেন গোটা এই যে 7টি জেলার 142টি আসনের ভোট চিত্র। এবং কোথাও যদি কোনো সন্দেহ হচ্ছে, কিউআরটি
টিম অর্থাৎ কুইক রেসপন্স টিম তারা কিন্তু দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাচ্ছেন বা যাবেন। আকাশে নজরদারি রয়েছে ড্রোন ক্যামেরার নজরদারি রয়েছে এবং সামগ্রিকভাবে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা, আমার পেছনে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা কিন্তু সশস্ত্র অবস্থায় লাইনে দাঁড়িয়ে রয়েছেন এবং ভোটাররা যাতে নিরাপদে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেটি করছেন। আজকের এই গণতন্ত্রের উৎসবে অন্যতম অংশীদার হচ্ছে রাজ্যের প্রায় 2 লক্ষ ভোট কর্মী। তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে গত ডিসিআরসি সেন্টার থেকে ভোটের ব্যবহার্য যে জিনিসপত্র সরঞ্জাম সেটি তারা সংগ্রহ করেছেন এবং তারা এই ভোট কেন্দ্রেই তারা রাত্রি যাপন করেছেন এবং সকাল থেকে তারা ভোটাররা যাতে গণতান্ত্রিক উৎসবে সামিল হতে পারেন সেই কারণে সেই পথ তারা সুগম করেছেন। সুতরাং এই 2 লাখ ভোট কর্মীও কিন্তু আজকে গণতান্ত্রিক উৎসবের যে অন্যতম অংশীদার এবং তারাও কিন্তু সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করছেন। তবে আমরা দেখেছি যে গতকাল রাতে উত্তর এবং দক্ষিণ 24 পরগনার বেশ কিছু জায়গা থেকে ছোটখাটো ভোট কেন্দ্রিক সহিংসতার খবর আসছে এবং নির্বাচন কমিশন সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখছে। এখনো পর্যন্ত 1.5 ঘন্টায় ঠিক কত সংখ্যক ভোট পড়েছে সেটি এখনো পর্যন্ত নির্বাচন কমিশন প্রকাশ করেনি। আপনারা জানেন যে প্রথম 2 ঘন্টা এবং পরে 5 ঘন্টা, তারপর 6 ঘন্টা এইরকম হিসেবে নির্বাচন কমিশন ঠিক কত সংখ্যক ভোট পড়ে সেটা গণমাধ্যমকে জানায়। তবে নির্বাচন কমিশনের আশা, যেটা গতকাল রাজ্যের মুখ্য নির্বাচন কমিশন মনোজ কুমার আগরওয়াল বলেছেন যে প্রথম দফা নির্বাচনের থেকেও হয়তো দ্বিতীয় দফা এবং শেষ দফা নির্বাচনে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের উৎসবে রাজ্যের সাধারণ ভোটাররা সামিল হবেন। আপনি জানেন যে প্রথম দফায় যে ভোট হয়েছে 23 এপ্রিল, সেখানে প্রায় 93% ভোট তারা ভোট দিয়েছেন এবং কোন ভোট কেন্দ্রে প্রায় 100% ভোট দানের ঘটনাও কিন্তু ঘটেছে, যেটি পশ্চিমবঙ্গের নির্বাচনী ইতিহাসে বিরলতম ঘটনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকালবেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোট দেওয়ার জন্য রাজ্যের এই 7টি জেলার 142টি আসনের 3,21 লক্ষ ভোটারকে আহ্বান জানিয়েছেন। তো সব মিলিয়ে ভোট এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে এগোচ্ছে এবং দিন যত এগোবে অর্থাৎ বেলা যত বাড়বে ভোটের লাইন তত দীর্ঘ হবে, এমনটাই মনে করছেন ভোটের সঙ্গে জড়িত সংশ্লিষ্টরা। তো এই ছিল আমার কাছে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় অর্থাৎ শেষ দফার ভোটের প্রথম 1.5 ঘন্টার আমার কাছে থাকা সবশেষ তথ্য। ভারতের কলকাতা থেকে বিধানসভা নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী সুব্রত আচার্য। যুক্তরাষ্ট্রে নির্মমভাবে হত্যার শিকার বাংলাদেশি জামিল লিমনের মরদেহ হস্তান্তর করেছে পুলিশ। 2-1 দিনের মধ্যে জামিলের মরদেহ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। এখনও শনাক্ত হয়নি অপর শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহ। এদিকে অভিযুক্ত হিশাম সালে আবগের জামিন নাকচ করে কারাগারে পাঠিয়েছেন আদালত। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। বাংলাদেশি 2 পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো উদ্ঘাটন হয়নি। তবে জামিলের রুমমেট হিশাম সালে আবু গেরভেই যে হত্যাকারী তার সব প্রমাণ আদালতে উপস্থাপন করেছে তদন্তকারী সংস্থা। মঙ্গলবার আদালতে শুনানির সময় জামিল ও বৃষ্টির সহপাঠীরা উপস্থিত ছিলেন। খুনের তথ্য উপাত্ত ও প্রমাণ তুলে ধরে সরকারি আইনজীবী অভিযুক্ত হিশামের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন করেন। হিশামের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এদিকে জামিলের মরদেহ উদ্ধারের 4 দিন পর মঙ্গলবার স্থানীয় ফিউনারেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা জানিয়েছেন, তদন্তকারী সংস্থা ও হিলসবরো কাউন্টি শেরিফের অফিসের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে ফ্লোরিডা কনসুলেট। জামিল লিমনের মরদেহ আজ পুলিশ ফিউনারেল কোম্পানির কাছে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। মিয়ামির বাংলাদেশ কনসুলেট সাউথ ফ্লোরিডার বাংলাদেশি কমিউনিটির সঙ্গে আলোচনা করে এবং ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ফিউনারাল কোম্পানির কাছে মরদেহ হস্তান্তর করা হবে। সেখানে মুসলিম রীতিতে সকল প্রক্রিয়া সম্পন্ন হবার পর মরদেহ দেশে পাঠানোর অর্থাৎ বাংলাদেশে পাঠানোর উদ্যোগ নেবে। প্রেস মিনিস্টার জানান, একই ঘটনায় হত্যার শিকার অপর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহ শনাক্ত হয়নি। উদ্ধার হওয়া একটি মরদেহের সাথে বৃষ্টির ডিএনএ মিলিয়ে দেখতে ফরেনসিক পরীক্ষা চলছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।
হরমুজ প্রণালী খুলে দিতে ইরান অনুরোধ করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, ইরান অভ্যন্তরীণ সংকটের মধ্যে রয়েছে, কোনোভাবেই প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ বা টোল গ্রহণ মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে শত্রুপক্ষ কোনো পদক্ষেপ নিলে যুদ্ধক্ষেত্রে কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী। যুদ্ধবিরতি চললেও নিত্যদিনই ইরান যুদ্ধ নিয়ে নানা ধরনের দাবি করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে তিনি দাবি করেছেন হরমুজ প্রণালী খুলে দিতে ইরান যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ করেছে। সামাজিক মাধ্যমে তিনি আরও জানান, ইরানের অভ্যন্তরীণ অবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। ইরান নেতৃত্ব সংকটে রয়েছে বলেও মন্তব্য করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, হরমুজ প্রণালীকে ইরান অর্থনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে চায়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনোভাবেই এই আন্তর্জাতিক জলপথে নিয়ন্ত্রণ বা টোল মেনে নেওয়া হবে না। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানি বন্দরে যাত্রা রোধে এখন পর্যন্ত ৩৯টি জাহাজকে বাধা দেয়া বা ফেরত পাঠানো হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ৩৫টি ইরানি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে। মার্কিন অর্থ বিভাগ জানিয়েছে, এসব ব্যক্তি বা প্রতিষ্ঠান জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত। অন্যদিকে ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র বলেছেন, দেশটি এখনও যুদ্ধাবস্থায় রয়েছে। শত্রুপক্ষকে সতর্ক করে দিয়ে তিনি জানান, শত্রু যদি নতুন কোনো পদক্ষেপ নেয়ার দুঃসাহস দেখায়, তবে তাদের সম্পূর্ণ নতুন ধরনের সরঞ্জাম, পদ্ধতি ও রণক্ষেত্রে কঠিন জবাবের মুখোমুখি হতে হবে। যুক্তরাষ্ট্র ও আমাদের শত্রুদের প্রতি কোনো আস্থা না থাকায় যুদ্ধের সময়ের মতোই কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং আমাদের লক্ষ্যবস্তুর তালিকা নিশ্চিত করতে জোরালো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সৌদি আরবে উপসাগরীয় সহযোগিতা পরিষদের শীর্ষ বৈঠকে নেতারা হরমুজ প্রণালী পুনরায় খোলার আহ্বান জানান। কাতার ও সংযুক্ত আরব আমিরাত সতর্ক করেছে, সংঘাতে দীর্ঘস্থায়ী হলে আঞ্চলিক অস্থিতিশীলতা বাড়বে। এদিকে ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চরম অপদস্থ করেছে বলে দাবি করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। তিনি বলেন, আলোচনার টেবিলে কৌশলের দিক থেকে তেহরান ট্রাম্প প্রশাসনকে টেক্কা দিয়েই যাচ্ছে। সামাজিক মাধ্যমে জার্মান চ্যান্সেলরের এমন মন্তব্যের কঠোর সমালোচনা করে ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক সক্ষমতাকে সমর্থন করেন মার্জ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। গাজা সিটিতে একটি গাড়ির ওপর বিমান হামলায় অন্তত ৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই দিন গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর গুলিতে ৯ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। স্থানীয়দের দাবি, উপত্যকাটিতে এখন আর কোনো নিরাপদ জায়গা নেই। এদিকে পানি সরবরাহ বন্ধ করে ইসরায়েল গাজাবাসীকে শাস্তি দিচ্ছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা। উপত্যকার পরিস্থিতি ধীরে ধীরে আরও খারাপের দিকে যাচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। গাজার মর্গে ছোট্ট আদেলের নিথর দেহ জড়িয়ে বিলাপ করছে দুই ভাই। খেলার সঙ্গী বড় ভাইকে হারিয়ে চিৎকার করে সৃষ্টিকর্তার কাছে বিচার দিচ্ছে এই শিশুরা। পাশেই শোনা যায় অসহায় মায়ের আর্তনাদ। স্থানীয় সময় মঙ্গলবার গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে গুলিতে নিহত হয় ৯ বছরের আদেল আল নাজ্জার। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ইসরায়েলি নিয়ন্ত্রিত এলাকার কাছাকাছি তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পরিবারের খাবারের জন্য কাঠ জোগাড় করতে বের হওয়াই হয়ে উঠল আদেলের শেষ যাত্রা। একই দিনে গাজা সিটিতে একটি গাড়ি লক্ষ্য করে চালানো বিমান হামলায় কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় চিকিৎসকরা। ঘটনাস্থলে ছুটে যায় ফিলিস্তিনি সিভিল ডিফেন্স সদস্যরা। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাড়িটি ঘিরে চলে উদ্ধার ও তল্লাশি কার্যক্রম। স্থানীয়রা জানান, হঠাৎ করে রাস্তায় গোলাবর্ষণ শুরু হয়। তারা আরও অভিযোগ করেন, গাজায় এখন আর কোনো নিরাপদ জায়গা নেই। প্রতিটি এলাকা হামলার ঝুঁকিতে রয়েছে। মুহূর্তের মধ্যেই এক সম্পূর্ণ নিরাপদ এলাকায় ইসরায়েলি হামলায় শহীদ ও আহত হন কয়েকজন বাসিন্দা। গাজার কোথাও কোনো নিরাপত্তা নেই। আজ আমরা খুব কঠিন সময় পার করছি। সবকিছুই বোমাবর্ষণে ধ্বংস ও বিধ্বস্ত হচ্ছে। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় এখন পানিও একটি অস্ত্র। আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা তাদের প্রতিবেদনে অভিযোগ করেছে, ইসরায়েল পরিকল্পিতভাবে পানি সরবরাহ বন্ধ করে গাজাবাসীকে শাস্তি দিচ্ছে। উপত্যকার প্রায় ৯০% পানি ও স্যানিটেশন অবকাঠামো ধ্বংস বা ক্ষতিগ্রস্ত। পানির জন্য লাইনে দাঁড়িয়েও নিহত হওয়ার ঘটনা ঘটছে, যা মানবিক সংকটকে আরও ভয়াবহ করে তুলছে। এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সহকারী মহাসচিব খালেদ খিয়ারি সতর্ক করে বলেছেন,
গাজার প্রায় পুরো জনসংখ্যা প্রায় 18 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে শরণার্থী শিবিরে বসবাস করছে। চলমান সংঘাত, বিধ্বস্ত অবকাঠামো আর জনস্বাস্থ্য ঝুঁকি পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। লেবাননে যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি হামলায় অন্তত 8 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে বেসামরিক নাগরিক থেকে শুরু করে উদ্ধারকর্মীরাও। ইসরায়েলি বাহিনীর ওপর পাল্টা ড্রোন হামলার দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এর মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন তারা হিজবুল্লাহর বড় টানেল নেটওয়ার্ক ধ্বংস করেছে। লেবানন হিজবুল্লাহর যুদ্ধবিরতি যেন শুধু কাগজে কলমেই, বাস্তবে লেবাননে আরও তীব্রভাবে আগ্রাসন চালিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় মঙ্গলবার লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে লেবাননের সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরাও রয়েছেন। এদের মধ্যে কয়েকজন মাজদাল জোন এলাকায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে প্রাণ হারান। একই দিনে জেবচিত ও জুয়াইয়া এলাকায় পৃথক হামলায় আরও হতাহতের ঘটনা ঘটে। যুদ্ধবিরতির পর এই প্রথম লেবাননের সেনাবাহিনী জানায় তাদের একটি টহল দল ইসরায়েলি হামলার শিকার হয়েছে। দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন এই হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছেন। এর মধ্যে লেবাননের একাধিক গ্রামে বাসিন্দাদের তাৎক্ষণিকভাবে সরে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী। জবাবে ইসরায়েলি বাহিনীর ওপর ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীটির দাবি, এতে কয়েকজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা আগত ড্রোন ঠেকাতে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এর মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন প্রায় 1 দশক ধরে নির্মিত বিশাল হিজবুল্লাহ টানেল নেটওয়ার্ক ধ্বংস করা হয়েছে। প্রায় 2 কিলোমিটার দীর্ঘ এই টানেল ব্যবস্থায় ছিল আবাসন, রান্নাঘর ও অপারেশন কক্ষ। ইসরায়েল বলছে এটি ইরানের সহায়তায় তৈরি বৃহৎ সামরিক স্থাপনা, যা ধ্বংসের মাধ্যমে তারা হিজবুল্লাহর সক্ষমতায় বড় আঘাত হেনেছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। যুদ্ধ থামার আশা ছিল, তবে বাস্তবতা নির্মম। লেবাননের বাস্তুচ্যুত পরিবারগুলো এখনও ঘরহীন, ভবিষ্যৎহীন। রাজধানী বৈরুতের রাস্তায় তাঁবুতে রিবি খেরিস সহ বহু বাস্তুচ্যুত মানুষের দিন কাটছে হতাশায়। যুদ্ধের 2 মাস পরও তাদের জীবনের স্বস্তির কোনো আলো নেই। লেবাননের দক্ষিণাঞ্চলের খিয়াম শহর থেকে পালিয়ে যাওয়া রিবি খেরিস এখন বৈরুতের রাস্তায় তাঁবুতে বসবাস করছেন। একসময় নিজের গাড়ির গ্যারেজ চালিয়ে পরিবার চালালেও এখন নির্ভর করছেন দান সহায়তার উপর। 2রা মার্চ সংঘাত শুরুর সময় পরিবার নিয়ে পালাতে বাধ্য হন তিনি। ঘরবাড়ি, সম্পদ সবকিছু ফেলে আসতে হয়েছে। 2024 সালের সংঘাতে তাদের বাড়িতে হামলার পর নিজের হাতে সন্তানদের ধ্বংসস্তূপ থেকে বের করেছিলেন ক্রেইস। সেই স্মৃতি এখনো তাড়া করে তাকে। এক সন্তানের চোখ হারানোর মতো মর্মান্তিক অভিজ্ঞতা রয়েছে ক্রেইসের পরিবারের। এটা খুবই কঠিন ছিল। ধ্বংসস্তূপের নিচ থেকে আমি নিজের হাতেই আমার সন্তানদের বের করে এনেছি। সেখানে কোনো অ্যাম্বুলেন্স ছিল না, রেড ক্রস ছিল না। আমি নিজেই তাদের ধ্বংসস্তূপ থেকে তুলে এনে চিকিৎসা করেছি, হাসপাতালে নিয়ে গেছি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও লেবাননে ইসরায়েলের হামলা ও দক্ষিণাঞ্চলে সামরিক উপস্থিতি এখনও অব্যাহত। একইভাবে হিজবুল্লাহর পাল্টা হামলাও চলমান। এ কারণে প্রায় 12 লাখ বাস্তুচ্যুত মানুষের মতো ক্রেইস পরিবারও ঘরে ফিরতে পারছে না। খিয়াম শহর প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যুদ্ধ থামার বদলে তাদের জীবনে বাড়ছে হতাশা আর অনিশ্চয়তা। অর্চিতা শেহজিন, সময় সংবাদ। তেল রপ্তানিকারক দেশগুলোর সবচেয়ে প্রভাবশালী জোট ওপেক এবং ওপেক প্লাস থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। 1 মে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে বলে জানা গেছে। সিদ্ধান্তটি এমন এক সময় এসেছে যখন ইরান ঘিরে সংঘাত বৈশ্বিক জ্বালানি বাজার অস্থির করে তুলছে। আমিরাতের এই পদক্ষেপ আন্তর্জাতিক বাজারে নতুন চাপ তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইরানে মার্কিন ইসরায়েলি হামলার কারণে হরমুজ প্রণালী বন্ধ করে তেহরান। এতে ওপেকভুক্ত উপসাগরীয় দেশগুলো তেল রপ্তানি করতে অনেকটাই হিমশিম খাচ্ছে। 1960 সালে প্রতিষ্ঠিত ওপেক বিশ্বব্যাপী তেল সরবরাহের ক্ষেত্রে অন্যতম শক্তিশালী জোট।
এবার জোটটির দীর্ঘদিনের সদস্য সংযুক্ত আরব আমিরাত ঘোষণা দিয়েছে আগামী 1 মে থেকে তারা আনুষ্ঠানিকভাবে ওপেক এবং ওপেক প্লাস জোট থেকে বেরিয়ে যাবে। দেশটির জ্বালানি মন্ত্রী সুহাইল মোহাম্মদ আল মাজরুই জানিয়েছেন, বর্তমান ও ভবিষ্যৎ জ্বালানি নীতির কৌশলগত মূল্যায়নের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই সিদ্ধান্ত নেয়ার আগে তারা জোটের অন্য কোনো দেশের সঙ্গে আলোচনা করেনি। আমিরাত বের হয়ে যাওয়ার ঘোষণার পর ওপেকের বর্তমান সদস্য সংখ্যা 11। সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত, ভেনেজুয়েলা, আলজেরিয়া, লিবিয়া, নাইজেরিয়া, গ্যাবন, ইকুয়েটোরিয়াল গিনি এবং কঙ্গো প্রজাতন্ত্র বর্তমানে ওপেকের সদস্য। আর ওপেকের সব সদস্যই ওপেক প্লাসের সদস্য। এই জোটে আরও আছে অন্যতম প্রধান শক্তি রাশিয়া, আজারবাইজান, বাহরাইন, ব্রুনাই, কাজাখস্তান, মালয়েশিয়া, মেক্সিকো, ওমান, দক্ষিণ সুদান এবং সুদান। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ ওপেকের ঐক্যকে বড় ধরনের ধাক্কা দিতে পারে। এতদিন ভূরাজনৈতিক মতভেদ থাকলেও জোটটি একটি ঐক্যবদ্ধ অবস্থান দেখানোর চেষ্টা করত, কিন্তু ইরান যুদ্ধের প্রেক্ষাপটে সেই বিভাজন এখন আরও স্পষ্ট হয়ে উঠছে। বিশেষ করে এই জোটে আমিরাত ছিল চতুর্থ বৃহত্তম উৎপাদক দেশ, তাই তাদের বেরিয়ে যাওয়া শক্তির ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। এই প্রেক্ষাপটে আমিরাতের সিদ্ধান্তকে কৌশলগত হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। জোটের বাইরে থেকে ভবিষ্যতে তারা বৈশ্বিক বাজারে নিজেদের অংশ বাড়াতে পারবে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য কূটনৈতিকভাবে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে, যিনি অতীতে ওপেকের তেলের দাম নিয়ন্ত্রণের সমালোচনা করেছিলেন। বিশ্ববাজারে এর প্রভাবও ইতোমধ্যে দেখা গেছে। ঘোষণার পর তেলের দামের ঊর্ধ্বগতি কিছুটা কমেছে, তবে বিশ্লেষকরা বলছেন হরমুজ সংকটের কারণে সরবরাহ সীমিত থাকায় তাৎক্ষণিক প্রভাব নাও পড়তে পারে। বরং ভবিষ্যতে ভূরাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হলে আমিরাত কম খরচে উৎপাদিত তেল দিয়ে বাজারে আরও শক্ত অবস্থান তৈরি করতে পারে। নাদিম মারজান, সময় সংবাদ। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দান। রুশ হামলায় নিহত হয়েছে অন্তত একজন, আহত আরও কয়েকজন। অন্যদিকে রুশ সামরিক বাহিনীর জ্বালানি সরবরাহে ব্যবহৃত তুয়াপসে তেল শোধনাগারে হামলা চালিয়েছে কিয়েভ। এ হামলা পরিবেশগত ঝুঁকি তৈরি করতে পারে বলে উদ্বেগ জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিরতিহীনভাবে চলছে রাশিয়া ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা। স্থানীয় সময় মঙ্গলবার ইউক্রেনের নিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে রুশ হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ক্রিভিরিহ শহরে একটি অবকাঠামো লক্ষ্য করে বোমা হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় প্রশাসন জানায় জরুরি চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে আহতদের। ইউক্রেনের বিমান বাহিনীর দাবি, রাশিয়া রাতভর 123টি ড্রোন নিক্ষেপ করলে 95টি ভূপাতিত করা হয়। একই সময়ে কিয়েভেও দিনের বেলায় বিরল ড্রোন হামলার বিস্ফোরণের শব্দ শোনা যায়, এতে কয়েকজন আহত হয়েছেন। জবাবে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় তুয়াপসে নামের একটি বড় তেল শোধনাগারে ইউক্রেনীয় ড্রোন হামলার পর আগুন ধরে যায়। স্থানীয় প্রশাসন জরুরি অবস্থা ঘোষণা করে। আগুনের কারণে আশপাশে থাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ইউক্রেনের দাবি, এই স্থাপনা রুশ সামরিক বাহিনীর জ্বালানি সরবরাহে ব্যবহৃত হয়, তাই এটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এর মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেছেন, ইউক্রেন বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা বাড়াচ্ছে, যা পরিবেশগত ঝুঁকি তৈরি করতে পারে। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের হামলা ভবিষ্যতে আরও জটিল পরিস্থিতি তৈরি করতে পারে। একই সঙ্গে ইউক্রেনে ইউরোপীয় ড্রোন সরবরাহ সংঘাতকে আরও উস্কে দিচ্ছে বলে দাবি করেছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইউক্রেনে দখল করা অঞ্চলের শস্য ইসরায়েলের মাধ্যমে রফতানি করছে রাশিয়া। এ ধরনের শস্য খালাস করায় ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ ঘটনার সত্যতা প্রমাণিত হলে তেল আবিবের ওপর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। যদিও এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেন ও ইসরায়েলের মধ্যে শুরু হয়েছে নতুন কূটনৈতিক সংকট। রুশ দখলকৃত ইউক্রেনীয় ভূখণ্ড থেকে রাশিয়ার পাঠানো শস্য ইসরায়েলি বন্দরে প্রবেশের অনুমতি পাওয়ার অভিযোগ তুলে ইসরায়েলের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার দাবি, এসব শস্য চুরি করেছে মস্কো। এই বাণিজ্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কিয়েভ নিষেধাজ্ঞা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে জেলেনস্কি আরও জানান, কোন জাহাজ বন্দরে আসছে এবং তারা কি পণ্য বহন করছে ইসরায়েলি কর্তৃপক্ষ সেই বিষয়ে অবগত নয়, এমনটি হওয়ার সুযোগ নেই। গণমাধ্যমের তথ্যমতে প্যানমির্টিস নামের একটি জাহাজ, যা রাশিয়ার শ্যাডো ফ্লিটের অংশ বলে সন্দেহ করা হচ্ছে, হাইফা বন্দরে পৌঁছেছে।
অভিযোগ রয়েছে এতে রাশিয়া অধিকৃত ইউক্রেন থেকে নেয়া ৬,২০০ টন গম ও ১৯,০০০ টন বার্লি রয়েছে। যদিও জাহাজটি এখনও খালাস হয়নি। আগের একটি চালান এর মধ্যেই খালাসের অনুমতি পেয়েছিল বলে দাবি কিয়েভের। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন বেড়েছে। গত মঙ্গলবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিভিহা ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করেছিলেন। তবে ইউক্রেনের এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিডন সার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন, শস্য যে চুরি করা সেটির কোনো প্রমাণ ইউক্রেন দিতে পারেনি। একই সঙ্গে তিনি কিয়েভের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে কূটনীতি পরিচালনার অভিযোগ করেছেন। এমন একটি দেশ থেকে এই অভিযোগ আসছে যে দেশকে আমরা আন্তর্জাতিক ফোরামে সমর্থন দিয়েছি, মানবিক দিক দিয়ে বিভিন্নভাবে সহায়তা করেছি। সাম্প্রতিক সময়ে শীতকালে জেনারেটর সহ জ্বালানি সহায়তাও দিয়েছি। তবে সম্ভবত এটাই জীবন। আমরা আমাদের নীতিতে অটল থাকব এবং সেগুলোই অনুসরণ করব। ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে রাশিয়ার জাহাজে চুরি হওয়া শস্য পরিবহন এবং তা খালাসের সুযোগ দেয়া উদ্বেগজনক। ইউরোপীয় কমিশন জানিয়েছে এ ধরনের কর্মকাণ্ড যুদ্ধ অর্থায়নে সহায়তা করে এবং প্রয়োজনে ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। রাশিয়ার মস্কোতে নির্মাণাধীন ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫ জন নিহত হয়েছেন। দেশটির জরুরি মন্ত্রণালয় জানিয়েছে এখন পর্যন্ত ৩১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ৯ জনকে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে। আগুন লাগার সময় ভবনটিতে ২০০ জনের বেশি মানুষ আটকা থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। দমকল বাহিনী জানায় ঘটনাস্থলে ১২০ জনের বেশি কর্মী ও ৩০টির বেশি সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। ভবনের চারপাশে উদ্ধার প্ল্যাটফর্ম স্থাপন করা হয়েছে। পাশাপাশি ধোঁয়া ও গ্যাস প্রতিরোধ ইউনিট ভেতরে কাজ চালিয়ে যাচ্ছে। আগুনের তীব্রতা বিবেচনায় এটিকে ৫ম স্তরের বিপদ হিসেবে ঘোষণা করা হয়েছে। তুষারঝড়ে বিপর্যস্ত রাশিয়ার রাজধানী মস্কো। অস্বাভাবিক তুষারপাতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। শহরের মেয়র জানান, স্থানীয় সময় সোমবার প্রবল তুষারপাত ও ঘণ্টায় ২৩ মিটার বেগে ঝড়ো হাওয়ায় অন্তত ৫০টি গাছ উপড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ লাইন। পরিস্থিতি মোকাবেলায় উচ্চ সতর্কতা জারি রয়েছে। আবহাওয়াবিদরা বলেন, এদিন সকালে তুষারের স্তর ছিল ১২ সেন্টিমিটার, যা ৫৫ বছরের পুনরো রেকর্ড ছাড়িয়ে গেছে। এতে ট্রেন ও বিমান চলাচলে দেখা দিয়েছে বিলম্ব। নিরাপত্তার কারণে পার্কগুলো বন্ধ রাখা হয়েছে, স্থগিত করা হয়েছে স্কুটার ও কার শেয়ারিং সেবা। জনসাধারণকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোর আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি বাসিন্দাদের গণপরিবহন ব্যবহারে পরামর্শ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সহিংসতা ক্রমেই বাড়ছে, আর হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে ট্রাম্পের নৈশভোজে গুলির ঘটনায় নতুন করে সামনে এসেছে সেই উদ্বেগজনক বাস্তবতা। ঘটনাটিকে কেন্দ্র করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে তৃতীয় দফার হামলা চেষ্টার ইঙ্গিত মিলেছে, যেখানে আগের হামলার শিকার স্টিভ স্ক্যালিস ও রবার্ট এফ কেনেডি জুনিয়র সহ উপস্থিত নেতারাও ছিলেন। পুরো পরিস্থিতি ঘিরে আবারও চাপে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে হঠাৎ গুলির ঘটনায় ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিপাবলিকান নেতা স্টিভ স্ক্যালিস, ডেমোক্র্যাট সংশ্লিষ্ট রবার্ট এফ কেনেডি জুনিয়র সহ আরও অনেকে। এ ঘটনাকে ট্রাম্পকে লক্ষ্য করে তৃতীয় বড় হামলার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী পুরো এলাকা নিয়ন্ত্রণে নেয় এবং শুরু হয় তদন্ত। এতে আবারও প্রশ্নের মুখে পড়ে হোয়াইট হাউসের নিরাপত্তা ব্যবস্থা। ঘটনার পর প্রথমে রাজনৈতিক নেতারা ঐক্যের বার্তা দিলেও পরিস্থিতি দ্রুতই ভিন্ন দিকে মোড় নেয়। ডোনাল্ড ট্রাম্প সরাসরি ডেমোক্র্যাটদের দায়ী করেন, ফলে আবারও রাজনৈতিক বিভাজন সামনে আসে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রে এমন সহিংস ঘটনার পর সাময়িক সংযম দেখা গেলেও শেষ পর্যন্ত দলীয় দোষারোপই প্রধান হয়ে ওঠে। তাই এটি এখন একটি ধারাবাহিক রাজনৈতিক সহিংসতার চক্রে পরিণত হয়েছে। হামলার পর হোয়াইট হাউসের নিরাপত্তা প্রোটোকল নিয়ে শুরু হয় নতুন বিতর্ক। কিভাবে উচ্চ নিরাপত্তা সম্পন্ন একটি নৈশভোজে অস্ত্র নিয়ে প্রবেশ করা সম্ভব হলো তা খতিয়েও দেখা হচ্ছে। একই সঙ্গে ট্রাম্প প্রশাসন ভবিষ্যৎ ঝুঁকি কমাতে হোয়াইট হাউসে একটি নতুন সুরক্ষিত বলরুম নির্মাণের পরিকল্পনাও সামনে এনেছে। এটিকে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে দেখানো হলেও সমালোচনাও শুরু হয়েছে। এদিকে নিরাপত্তা ঝুঁকি বাড়ায় ট্রাম্পের রাজনৈতিক প্রচারণাও কিছুটা সীমিত হয়ে পড়েছে। বড় জনসমাগম এড়িয়ে তিনি এখন তুলনামূলকভাবে অভ্যন্তরীণ ও নিয়ন্ত্রিত কর্মসূচির দিকে ঝুঁকছেন। এতে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের প্রচারণায় প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে কড়া নিরাপত্তা রাজনৈতিক যোগাযোগকে আরও সংকুচিত করে দিতে পারে। নাদিম মারজান, সময় সংবাদ।
ইরান যুদ্ধ ও অর্থনৈতিক চাপের মধ্যে জনপ্রিয়তায় বড় ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন জরিপ বলছে তার অনুমোদন হার নেমে এসেছে রেকর্ড সর্বনিম্নে। রয়টার্সের সর্বশেষ জরিপে দেখা গেছে ট্রাম্পের অনুমোদন হার নেমে এসেছে 34%, যার হোয়াইট হাউসের ফেরার পর সর্বনিম্ন। জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়ার ক্ষেত্রে তার পারফরমেন্সে সন্তুষ্ট মাত্র 22% মানুষ। একই সঙ্গে ইরান যুদ্ধ নিয়ে সমর্থনও কম। জরিপে মাত্র 32% ভোটার তার যুদ্ধ পরিচালনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালী সংকটের কারণে জ্বালানি দামের ঊর্ধ্বগতি যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি বাড়িয়েছে, যেখানে প্রতি গ্যালন পেট্রোলের দাম $4 ছাড়িয়েছে। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে এই পরিস্থিতি রিপাবলিকানদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। 2030 সালের মধ্যে আফগানিস্তান হারাতে পারে 25,000-এর বেশি নারী শিক্ষক ও স্বাস্থ্যকর্মী বলে জানিয়েছে ইউনিসেফ। নারী শিক্ষা ও কর্মসংস্থানে তালেবানের নিষেধাজ্ঞাই এর পেছনে মূল কারণ বলে দাবি সংস্থাটির। বিশ্লেষকরা বলছেন, নিষেধাজ্ঞা না উঠলে শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনীতি সবখানেই তৈরি হবে গভীর সংকট। আফগানিস্তানে তালেবানের আরোপিত নিষেধাজ্ঞা নারী শিক্ষা ও কর্মসংস্থানে বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। সরকারি খাতের অধিকাংশ চাকরিতে নারীদের নিষিদ্ধ করা হয়েছে এবং মেয়েদের শিক্ষার সুযোগ সীমিত করা হয়েছে মাত্র 12 বছর বয়স পর্যন্ত। 2021 সালে ক্ষমতায় ফেরার পর থেকেই এই নীতিগুলো কার্যকর করে তালেবান, যা এখন দেশের মানব সম্পদ কাঠামোকে দুর্বল করে দিচ্ছে। জাতিসংঘের নারী ও শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞার কারণে এর মধ্যেই অন্তত 10 লাখ নারী ক্ষতিগ্রস্ত হয়েছেন। পরিস্থিতির পরিবর্তন না হলে 2030 সালের মধ্যে এই সংখ্যা দ্বিগুণ হতে পারে। একই সঙ্গে শিক্ষা ও স্বাস্থ্য খাতে যোগ্য নারীর প্রবেশ দ্রুত কমে যাচ্ছে, যা দীর্ঘমেয়াদে দেশের মৌলিক সেবা ব্যবস্থাকে বিপর্যস্ত করতে পারে। প্রতিবেদন অনুযায়ী 2030 সালের মধ্যে প্রায় 20,000 নারী শিক্ষক এবং 5,400 স্বাস্থ্যকর্মী হারানোর আশঙ্কা রয়েছে, যা 2021 সালের মধ্যে মোট নারী কর্মীর প্রায় 25%। 2035 সালের মধ্যে আরও প্রায় 9,600 স্বাস্থ্যকর্মী কমে যেতে পারে। ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল সতর্ক করে বলেছেন, শিক্ষক, চিকিৎসক, নার্স বা ধাত্রী ছাড়া কোনো দেশের মৌলিক সেবা টিকে থাকতে পারে না। এই সংকটের সরাসরি প্রভাব পড়বে অর্থনীতিতেও। ইউনিসেফ বলছে, নারী কর্মী ঘাটতি বছরে অন্তত 530 কোটি আফগানি বা প্রায় $8.40 লাখ অর্থনৈতিক ক্ষতি ডেকে আনতে পারে। সংস্থাটি তালেবান কর্তৃপক্ষকে নারীদের শিক্ষা ও শ্রমবাজারে অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে, নইলে দেশটি এক গভীর মানবিক ও অর্থনৈতিক সংকটে পড়বে বলে সতর্ক করেছে তারা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। নাইজেরিয়ার আদামাওয়া অঙ্গরাজ্যে সশস্ত্র হামলায় অন্তত 29 জন নিহত হয়েছেন। গিয়াকু গ্রামে কয়েক ঘণ্টা ব্যাপী এই হামলায় বহু ঘরবাড়ি ধ্বংস হয়। ঘটনাস্থল পরিদর্শন করে গভর্নর বলেন, এটি মানবতার বিরুদ্ধে কাপুরুষোচিত হামলা এবং জড়িতদের শাস্তি নিশ্চিত করা হবে। তিনি আরও জানান, নিরাপত্তা জোরদারের সামরিক বাহিনী ও স্থানীয় প্রতিরক্ষা গোষ্ঠীগুলোর সহায়তা অব্যাহত থাকবে। একই দিনে উত্তরাঞ্চলে একটি এতিমখানায় হামলা চালিয়ে 23 শিশুকে অপহরণ করা হয়, যাদের মধ্যে 15 জনকে পরে উদ্ধার করা হয়েছে। বাকি শিশুদের উদ্ধারে অভিযান চলছে। মার্কিন প্রযুক্তি জায়ান্ট মেটার সঙ্গে এআই স্টার্টআপ ম্যানাসের অধিগ্রহণ চুক্তি বাতিলের নির্দেশ দিয়েছে চীন। সোমবার দেশটির ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন বলছে, উন্নত প্রযুক্তি খাতে বিদেশি বিনিয়োগের ওপর নজরদারি বাড়ানোর অংশ হিসেবে এই সিদ্ধান্ত। যদিও বিবৃতিতে সরাসরি মেটার নাম উল্লেখ করা হয়নি। চীনে প্রতিষ্ঠিত হলেও সিঙ্গাপুর ভিত্তিক ম্যানাস এআই এজেন্ট তৈরি করে, যা কম মানব হস্তক্ষেপে জটিল কাজ সম্পন্ন করতে সক্ষম। তবে মেটা জানিয়েছে, তারা আইন মেনেই চুক্তি করেছে এবং বিষয়টির সমাধান হবে বলে আশাবাদী প্রতিষ্ঠানটি। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে সোলার বিপ্লবে যাচ্ছে ইরাক। বসরা প্রদেশে চালু হয়েছে 250 মেগাওয়াট সৌর বিদ্যুৎ ইউনিট, যা জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। এতে বদলে যাচ্ছে দেশটির জ্বালানি কাঠামো। গ্যাস সংকটের চাপ কমাতে এই উদ্যোগকে কৌশলগত পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা প্রদেশে সৌর বিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণ করছে দেশটির সরকার। এর লক্ষ্যই হলো জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প জ্বালানি উৎস তৈরি করা এবং গ্যাস সংকটের চাপ কমানো। এরই মধ্যে বসরা সান সোলার পাওয়ার স্টেশনের প্রথম 250 মেগাওয়াট ইউনিট চালু হয়ে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে, যা এই প্রকল্পের প্রথম বড় ধাপ। প্রকল্প কর্মকর্তাদের মতে, পুরো প্ল্যান্টটি 4টি 250 মেগাওয়াট ইউনিটে মোট 1 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য নকশা করা হয়েছে। এতে প্রায় 20 লাখ সোলার প্যানেল ব্যবহার করা হচ্ছে।
জ্বালানি খাতের কর্মকর্তারা বলছেন গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদনে বড় চাপ তৈরি হয়েছে, তাই সৌর প্রকল্পকে কৌশলগত বিকল্প হিসেবে দেখা হচ্ছে। বসরার পাশাপাশি সামাওয়া ও নাসিরিয়ায় আরও 750 ও 500 মেগাওয়াটের প্রকল্প চলমান রয়েছে। আমাদের তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। দেশের বাইরে থেকে বা স্থানীয়ভাবে আমদানি করতে হচ্ছে। জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাতে এবং অন্য বিদ্যুৎ প্লান্ট থেকে উৎপাদিত গ্যাসের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে এই বিকল্প জ্বালানি প্রকল্প। এতে পরিবেশ সুন্দর থাকবে। এই প্রকল্পটি ফরাসি জ্বালানি কোম্পানি টোটাল এনার্জিসের গ্যাস গ্রোথ ইন্টিগ্রেটেড প্রজেক্টের অংশ, যেখানে কাতার এনার্জি ও বসরা অয়েল কোম্পানিও যুক্ত। জাতিসংঘের 2022 সালের প্রতিবেদনে ইরাককে জলবায়ু ঝুঁকিতে থাকা শীর্ষ 5 দেশের একটি হিসেবে উল্লেখ করা হয়েছে, যা এই রূপান্তরের গুরুত্ব আরও বাড়িয়েছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। নতুন কর্মসংস্থানের উদ্দেশ্যে মালদ্বীপে পাড়ি জমানো বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি এখন ভিসা জটিলতায় পড়ে চরম ভোগান্তি ও বেকারত্বের শিকার হচ্ছেন। মিথ্যা প্রলোভন আর মালিকানা ভিসার নাম করে ফ্রি ভিসার মাধ্যমে এই অসহায় যুবকদের সরলতার সুযোগ নিয়েছে প্রতারক চক্র। তবে কাজের উদ্দেশ্যে মালদ্বীপ যেতে ইচ্ছুকদের এসব বিষয়ে সতর্ক করেছে বাংলাদেশ হাইকমিশন। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। নিজের এবং পরিবারের ভাগ্য বদলাতে প্রবাসে প্রতি বছর পাড়ি জমান অসংখ্য বাংলাদেশি। এই কঠিন পথে কখনো স্বজাতি আবার কখনো ভিনদেশির রোষানলে পড়তে হয় এসব অসহায় মানুষদের। তেমনই এক করুণ দৃশ্য দেখা যাচ্ছে দক্ষিণ এশিয়ার পর্যটন নির্ভর দেশ মালদ্বীপে। নতুন কর্মসংস্থানের উদ্দেশ্যে দেশটিতে পাড়ি জমানো বিপুল সংখ্যক বাংলাদেশি যুবক এখন ভিসা জটিলতায় পড়ে চরম ভোগান্তি ও বেকারত্বের শিকার হচ্ছেন। মিথ্যে প্রলোভন আর মালিকানা ভিসার নাম করে ফ্রি ভিসার মাধ্যমে এই অসহায় যুবকদের সরলতার সুযোগ নিয়েছে প্রতারক চক্র। উচ্চ বেতনের চাকরি, বোনাস সহ ভালোভাবে থাকা খাওয়ার ব্যবস্থা, এসব মিথ্যে প্রলোভন দেখিয়ে দালালরা এক একজনের কাছ থেকে হাতিয়ে নিয়েছে 5 থেকে 6 লাখ টাকারও বেশি। তাদের অনেকের কাজ তো মিলছেই না, ঠিকমতো খাবারও জুটছে না ভাগ্যে। অনেক ভুক্তভোগী হাইকমিশনে এসে দালালদের বিরুদ্ধে অভিযোগের পাশাপাশি দেশে ফিরতে ট্রাভেল পারমিটের আবেদনও করছেন। কেউ কেউ আবার দেশ থেকে ঋণ করে টাকা এনে ফিরেও গেছেন বলে জানান ভুক্তভোগীরা। ডিএম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির মাধ্যমে আমার থেকে 6,50,500 টাকা নিছে। ওরা বলছে যে ওপেন রিসর্টে কাজ দিবে। 2 নভেম্বর এসেছি, কিন্তু এখনো কোনো কাজ দি নাই। খুলনা ড্রিম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সি থেকে পাঠাইছে কোম্পানির বিষয় বলে, কিন্তু এইখানে ও যে প্রতিশ্রুতি দিয়ে পাঠাইছে ওই প্রতিশ্রুতির কোনো কিছুই মিল নাই। দালালে আমার এদিকে আনছে, আমার কাছে ওপেন রিসর্টে দিব, ওপেন রিসর্টে দেয় নাই। লাভর টাকা না দালালে দিছি, তখন তো আমার পরিস্থিতি তো বাড়িতে খারাপ। আমি বাংলাদেশ সরকারের কাছে একটা জিনিসই চাই যে আমরা বাঙালিরা কে লেগে প্রবাসী হয়ে এত কষ্ট করবো। মালদ্বীপে নতুন কর্মসংস্থানের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক নির্ধারিত অভিবাসন ব্যয় প্রায় 1,20,000 টাকা। এজন্য কাজের ভিসায় মালদ্বীপ যেতে আগ্রহী বাংলাদেশিদের এই ব্যয়ের অতিরিক্ত কোনো অর্থ না দেওয়ার অনুরোধ করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন। মালদ্বীপের সরকারি হিসাবে আসতে পারেন, যদি এর থেকে বেশি যদি মনে করার খরচ হচ্ছে তাহলে বাংলাদেশ হাইকমিশন দূতাবাসের সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন। মালদ্বীপে ফ্রি ভিসা বলতে কোনো কিছুই নেই। এই তথ্য সবার জানা থাকা সত্ত্বেও এটিকেই পুঁজি করে প্রতারণার বড় ফাঁদ পেতেছে দুই দেশে থাকা অসাধু চক্র। সময় সংবাদ, মালদ্বীপ। ইতালিতে বদলে যাচ্ছে বাবাদের ভূমিকা। রান্নাঘর থেকে স্কুল গেট, সব জায়গায় সন্তানের পাশে সরব উপস্থিতিতে দেখা মিলছে তাদের। নিজেদের ভূমিকা আবার তুলে ধরছেন সামাজিক মাধ্যমে। দেশটির পার্লামেন্ট মাতৃত্বকালীন ছুটির সমান পিতৃত্বকালীন ছুটি করার প্রস্তাব বাতিল করার পর এমন ভিন্ন এক প্রতিবাদের ভাষা বেছে নিয়েছেন মিলানের একদল মানুষ। পরিবারে বাবাদের অবদান কতটুকু? বাবা কি কখনো মায়ের বিকল্প হতে পারে? এমন প্রশ্ন যখন বারবার ফিরে আসে, তখন ইতালির মিলানে দেখা মিলেছে ভিন্ন এক চিত্রের। শহরের বাসিন্দা ডিয়াগো ডি ফ্রাঙ্কো প্রতিদিন বিকেলে সন্তানদের স্কুল থেকে নিয়ে আসেন, রান্না করেন এবং ঘরের কাজ সামলান। এ ঘটনা অস্বাভাবিক নয়, তবে তিনি তা তুলে ধরছেন সামাজিক মাধ্যমে। এই ড্যাড ইনফ্লুয়েন্সারদের উত্থান ইতালিতে পিতৃত্বের ধারণাকে বদলে দিচ্ছে। মানুষ আমাকে একা বাচ্চার সঙ্গে দেখে ভাবতে শুরু করেছিল আমার স্ত্রী হয়তো মারা গেছেন অথবা আমরা আলাদা হয়ে গেছি। তাদের প্রশ্ন ছিল, বাধ্য না হলে কোনো পুরুষ কেন নিজের সন্তানের সঙ্গে এভাবে সময় কাটাবে।
সম্প্রতি ইতালির পার্লামেন্ট মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটি সমান করার প্রস্তাব বাতিল করেছে। মাতৃত্বকালীন ছুটি 5 মাস আর পিতাদের জন্য 10 দিনের ছুটি রয়েছে। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন সরকার বাজেট সীমাবদ্ধতার কথা বললেও সমালোচকরা বলছেন এটি লিঙ্গ সমতার পথে বড় বাধা। তবে নীতিতে বৈষম্য থাকলেও ধীরে ধীরে পরিবর্তন দেখা যাচ্ছে সমাজে। ইউরোজোনের তৃতীয় বৃহৎ অর্থনীতির দেশে যত্নের দায়িত্ব এখনও বেশিরভাগ ক্ষেত্রে নারীদের উপরই বর্তায়। 2024 সালে ইতালিতে নারী কর্মসংস্থানের হার ছিল 53%, যা ইউরোপীয় ইউনিয়নে সর্বোচ্চ বৈষম্যের চিত্র। সন্তান জন্মের পর অনেক নারী চাকরি ছেড়ে দেন বা বাধ্য হয়ে খণ্ডকালীন কাজ করেন। অর্থনীতিবিদরা বলছেন এই প্রবণতা দীর্ঘমেয়াদে প্রবৃদ্ধি ও জনসংখ্যা কাঠামোর উপর নেতিবাচক প্রভাব ফেলছে। সামাজিক মাধ্যমে বাবাদের সক্রিয় উপস্থিতি এক নতুন ধারণা তৈরি করছে, যেখানে দায়িত্ব পালনের ক্ষেত্রে পিতাদের ভূমিকাও সমান অন্তর্ভুক্তিমূলক এবং স্বাভাবিক হিসেবে উপস্থাপন করা হচ্ছে। এটি এখনও ব্যতিক্রম, তবে ধীরে ধীরে ইতালির সমাজে পরিবর্তনের ইঙ্গিতও স্পষ্ট হচ্ছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। জার্মানির পোহেল দ্বীপে আটকে পড়া একটি তিমিকে উদ্ধারে নতুন করে শুরু হয়েছে অভিযান। সপ্তাহের পর সপ্তাহ ধরে অগভীর পানিতে আটকে থাকা তিমিটি এখনও ফিরতে পারেনি তার স্বাভাবিক আবাসে। এবার তিমিটিকে উত্তর সাগরের দিকে টেনে নেয়ার জন্য ব্যবহার করা হচ্ছে বিশেষ পরিবহন বার্জ। তবুও সফলতা নিয়ে এখনও রয়েছে অনিশ্চয়তা বলে মনে করেন বিশেষজ্ঞরা। সপ্তাহের পর সপ্তাহ ধরে জার্মানির পোহেল দ্বীপের উপকূলে আটকে আছে বিশাল এক তিমি। ব্যালটিক সাগরের অগভীর পানিতে আটকে থাকা প্রাণীটিকে উদ্ধারে আগের একাধিক চেষ্টাও ব্যর্থ হয়। এবার উদ্ধারকারীরা একটি পরিবহন বার্জ ব্যবহার করে তিমিটিকে নিরাপদ পানিতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। পরিস্থিতি অত্যন্ত জটিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সর্বশেষ পরিকল্পনায় উদ্ধারকারীরা ক্যানভাস ও জালের মাধ্যমে তিমিটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। পাশাপাশি পরিকল্পনাও রয়েছে বালুর মধ্যে প্রায় 100 মিটার দীর্ঘ একটি কৃত্রিম খাল খননের। উদ্দেশ্য তিমিটিকে সোজা পানি ভর্তি বার্জে পৌঁছে দেয়া। এরপর ধীরে ধীরে উত্তর সাগরের দিকে সরিয়ে নেওয়া হবে তিমিটিকে। এটি এখন পর্যন্ত সবচেয়ে সমন্বিত উদ্ধার পরিকল্পনা। প্রাণীটি বর্তমানে যে অগভীর পানিতে রয়েছে সেখানে নড়াচড়া করা অত্যন্ত কঠিন। পানির গভীরতা কম হওয়ায় এটি স্বাভাবিকভাবে সাঁতার কাটতে পারছে না। উদ্ধারকারীরা বলছেন পরিবেশগত পরিস্থিতি উদ্ধার কার্যক্রমকে আরও জটিল করে তুলছে। দীর্ঘ সময় আটকে থাকায় শারীরিক চাপও বাড়ছে প্রাণীটির ওপর। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন ভুল পদক্ষেপ প্রাণীটির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই ধীরে ও নিয়ন্ত্রিতভাবে এগোচ্ছে পুরো অভিযান। শিউলি রোসা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভার দ্বিতীয় দফার ভোট শুরু। নির্ধারণ হবে মমতা সহ 2 ডজনের বেশি হেভিওয়েট প্রার্থীর ভাগ্য। 142 আসনে ভোট দিচ্ছেন 3 কোটির বেশি ভোটার। যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী লিমনের মরদেহ হস্তান্তর। দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু। অভিযুক্ত হিশামের জামিন আবেদন নাকচ। এবং হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে ইরান, দাবি ট্রাম্পের। প্রণালীতে তেহরানের নিয়ন্ত্রণ মানবে না ওয়াশিংটন। শত্রুকে যুদ্ধক্ষেত্রে জবাব দেওয়ার হুঁশিয়ারি IRGCর। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।